বটতলার মাঠটা গ্রাম ধোলপুরের একেবারে দক্ষিণ প্রান্তে। পুরনো বটগাছের নিচে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ এক ফাঁকা মাঠ। দিনের বেলায় জায়গাটা চুপচাপ, কেউ সাধারণত ওদিকে যায় না। হেমন্তের মিঠে রোদে মাঠটা যেন কেমন উদাস হয়ে থাকে। গ্রামের শেষ প্রান্তে যে বড় মাঠটা আছে, যেটা এখন একরকম কুয়াশা গিলে খাওয়া মাঠ বললেই চলে, দিনের বেলাতেও সূর্যের আলো যেখানে ঠিকমতো পড়ে না, আর রাত হলেই মাঠটা যেন নিজেই এক রহস্য হয়ে যায়। অথচ একসময় এখানে প্রাণঞ্চল ভৈরব মেলা বসত। ঠাকুরদার কাছে অনেকবার শুনেছে তারা, 3 দিন ধরে চলত সেই মেলা। শেষ রাত থাকতো সবচেয়ে জমজমাট। মাঠের এক প্রান্তে আজও দাঁড়িয়ে আছে ভাঙ্গাচোরা এক খুঁটি, যেখানে এক সময় নাকি ঝুলত মেলার মূল আলো। পাশেই সুশান নদীর ক্ষীণ ধারা, তার পাশে কিছু বন জঙ্গল, আর পূর্ণিমার রাতে সেই মাঠটা যেন নতুন করে বেঁচে ওঠে চাঁদের আলোয়। কিন্তু শেষ রাতটা একটা কালো স্মৃতি বয়ে এনেছিল গ্রামের জন্য। 20 বছর আগে সেই মেলার শেষ রাতে যারা মেলায় ঢুকেছিল তারা আর কখনো ফিরেনি। তাদের কোনো হদিশও মেলেনি। সেই রাতের পর আর কখনো ভৈরব মেলা বসেনি। কেউ সাহসও করেনি বসাতে। ঠাকুরদার কাছ থেকে গল্পগুলো শুনে তাদের শরীর শিউরে ওঠে। কিন্তু সময় মানুষকে সাহসী করে তোলে। 5 বন্ধু, অনির্বাণ, সাগর, রাজু, টিপু আর বাবলু, তারা সেই সাহসী দলেই পড়ে। সেদিন ছিল পূর্ণিমা, আশ্বিন মাসের ঝলমলে চাঁদ রাতের আকাশে এক ধরনের অদ্ভুত রূপ ছড়াচ্ছিল। তারা 5 জন মাঠে দাঁড়িয়ে, হাতে পোস্টার আর ব্যানার, নতুন করে আবার মেলা বসবে এই স্বপ্ন নিয়ে। সাগর ব্যানারটা একটু উঁচু করে ধরতে বলল। বুড়োদের ভয় দেখিয়ে রাখা হয়েছে রে, আমরা যদি না বসে তাহলে কে বসাবে? টিপু বলল, তা ঠিক, তবে শেষ রাতে যারা মেলায় প্রবেশ করেছিল তারাও ওরাও হয়ে গিয়েছিল, এই কথাটাও কিন্তু বলিস না। বাবলু ওদের কথার মাঝখানে দাঁড়িয়ে থাকা মাঠটার দিকে তাকিয়ে রইল। হাওয়ায় শুকনো ঘাসগুলো উড়ে গেল। কোথাও থেকে যেন ধূপের মতো একটা গন্ধ ভেসে এলো, অথচ কোথাও কোনো ধূপ জ্বলছিল না। সন্ধ্যার পর ধীরে ধীরে দোকান বসতে শুরু করলো। তারা নিজেরাই গ্রামের কয়েকজন পুরনো দোকানদারকে জড়ো করল। পুরি, জিলাপি, কাঠের খেলনা, বাঁশের দোকান, আলো বলতে কিছু কেরোসিন ল্যাম্প আর রঙিন কাগজের লণ্ঠন। চাঁদের আলো নেমে আসছিল মাঠচোরা। কোথা থেকে যেন লোকজন আসতে শুরু করলো, মাঝ বয়সী, বুড়ো, সকলেই। মনে হচ্ছিল এরা যেন পুরনো দিনের সিনেমা থেকে উঠে এসেছে। বাবলু সাগরের গায়ে ধাক্কা দিয়ে বলল, এই লোকগুলো কেমন অদ্ভুত না, চেনা চেনা লাগছে অথচ চিনতেও পারছি না। হ্যাঁ, ঠিকই তো বলেছিস। কারো মুখ যেন একটা ধোঁয়ার আস্তরণ। আলো পড়ছে কিন্তু মুখটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আরেকটা জিনিস খেয়াল করেছিস, এরা কেউ কথা বলছে না, হারছে না, এমনকি আমাদের দিকেও তাকাচ্ছে না। চল একটু ভিতরে যাই। নাগরদোলা দেখছিস কেমন সুন্দর করে সাজানো হয়েছে। তারা এগিয়ে গেল। চাঁদের আলো পড়ছে নাগরদোলার উপর, কিন্তু বাতাস একটু নড়ছে না। নাগরদোলা কোনোভাবেই ঘুরছিল না, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাতে কেউ চড়ে না, কিন্তু দাঁড়ানো লোকগুলো একটার পর একটা দোকানে যাতায়াত করছে, কিন্তু কারো মুখে শব্দ নেই। টিপু একপাশে দাঁড়িয়ে বলল, এই মেলা কি আমরা বানিয়েছি? আমি নিশ্চিত এই দোকানগুলো আমাদের আনা না। কোথা থেকে এলো এসব? তখন তারা টের পেল ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে, কিন্তু সেটা শরীর ঠান্ডা করে না, বরং ভিতরে কাঁপুনি ধরিয়ে দেয়। দোকান পর একটার পর একটা সাজানো, কিন্তু সবাই যেন আটকে আছে সময়ের এক মৃত ঘড়িতে। অনির্বাণ বলল, এরকম এক দোকানে আমি ছোটবেলায় কাঠের ঘোড়া কিনেছিলাম, কিন্তু সেই দোকানি তো অনেক বছর আগে মারা গেছেন। অনির্বাণ ভালো করে দোকানের দিকে তাকালো, কিন্তু মুখটা খুব অস্পষ্ট। হঠাৎ করে ঠোঁট নড়িয়ে কিছু বলল সেই লোকটা, কিন্তু কোনো শব্দ বেরোলো না। ঠোঁট কাঁপছে, অথচ নিঃশব্দ। বাবলু সামনে দাঁড়িয়ে এসে বলল, এই দোকানে একটা আবার সেই দেখতাম এক সময়, মনে আছে?
বলতেই সে হাত বাড়িয়ে একটা বাঁশি তুলে নিল। ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ পিছনে ফিরে একটু অন্য দোকানের দিকে তাকিয়েছিল, মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু পিছনে ফিরে যখন আবার সামনে তাকালো তখন বাবলু আর নেই। বাবলু চারিদিকে তাকাতে লাগলো। কোথায় গেল? সামনেই তো ছিল। তারা একসাথে চারিদিকে খুঁজতে লাগলো। খড়ের দোকান, মাটির হাড়ির গায়ে আঁকা পুরনো আলপনা, কিন্তু কোথাও বাবলুর নামগন্ধ খুঁজে পাওয়া গেল না। রাজু বলল, হ্যাঁ, আমার মনে হয় বাবলু আমাদের সঙ্গে নেই। কেন? এই মেলার লোকগুলো মৃত, আমি চিনি ওদের। ওরা সেই লোকগুলো যারা 20 বছর আগে হারিয়ে গিয়েছিল। তারা ভালো করে তাকিয়ে দেখল একটা বুড়ো লোক জিলাপির দোকানে বসে আছে। চোখ নেই, চোখের জায়গায় গর্ত। এক যুবক হাসি খুশি, কিন্তু ঠোঁটের কোনায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ। দোকানপাটগুলো একটার পর একটা ঝাপসা হতে লাগলো। চল পালাই, বাবলুকে খুঁজে লাভ দেই, চল পালাই। রাজু কিছু বলতে পারল না, তার গলা শুকিয়ে গেল, পা যেন আটকে গেল কাদার মধ্যে। হঠাৎ একটা শব্দ এলো। কোথা থেকে আসছে এই বাঁশির শব্দ? রাজু পিছনে ফিরে দেখে একটা ছায়া মেলার প্রান্তে দাঁড়িয়ে আছে। সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি। সে ধীরে ধীরে হেঁটে মাঠের এক কোণায় দাঁড়িয়ে গেল, আর আশেপাশের শব্দ মিলিয়ে গেল রাতের নিস্তব্ধতায়। বাবলু হারিয়ে যাওয়ার পর তারা চারজন একসাথে মেলার মাঝখানে দাঁড়িয়েছিল। একটা ছায়া, একটা নিঃশব্দ চিৎকার, আর অজানা গন্ধে ভারী হয়ে ওঠা বাতাসের ভিতর। চারপাশটা তখন যেন ধীরে ধীরে অন্যরকম হয়ে উঠছিল। নাগরদোলাটা থেমে গেছে, আর তাতে কেউ উঠছে না। নাগরদোলার পাশ দিয়ে তারা যাতায়াত করছে, তাদের যাওয়ার কোনো শব্দ নেই। সাগর টিপুর কানে ফিসফিসিয়ে বলল, এই মেলার মাটি জীবিত নয়, আমরা মৃতদের জায়গায় এসে পড়েছি। টিপুর মুখ রক্তহীন হয়ে গেছে। সে ধাপ করে বসে পড়ল একটা শুকনো পাতার টিভির উপর। সাগর ওকে ধরতে গেল, কিন্তু তখনই হঠাৎ একটা শব্দ শোনা গেল। মাটি ফেটে যাওয়ার মতো একটা শব্দ। হঠাৎ করে মাটির নিচ থেকে কঙ্কালের হাত বেরিয়ে এলো। টিপুর পা চেপে ধরল। তারা চিৎকার করতে লাগলো। টিপু গর্জে উঠল, এরা বেঁচে নেই, এরা আমাদের বাঁচির নিচ থেকে টানতে চায়। তারা চারপাশে তাকালো। প্রতিটা দোকানের মুখ এখন স্পষ্ট। কেউ কারো চেনা নয়, অথচ সব মুখেই সেই শূন্য চাহনি। চাঁদের আলোয় দেখা যাচ্ছে আশেপাশে অনেক লোক, কিন্তু সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কে একজন পিছন থেকে ফিসফিসিয়ে বলল, তোরা এখানে প্রবেশ করে ফেলেছিস, আর ফিরতে পারবি না। এখানে তো কেউ নেই, কিন্তু কণ্ঠটা পরিচিত লাগছে কেন? চল আমরা মেলার বাইরে যাই, ওখানে আমরা নিরাপদে থাকতে পারবো। তারা দৌড়াতে শুরু করলো, কিন্তু মাঠটা যেন বেড়েই চলেছে। যে পথ দিয়ে এসেছিল সেই পথ এখন আর নেই, শুধু কুয়াশা। একটা ছায়া হঠাৎ রাজুর পথ আটকে দাঁড়ালো। সে থেমে গেল। অনির্বাণ চিৎকার করে বলল, রাজু পিছিয়ে আয়। কিন্তু ছায়াটা রাজুর গায়ে ঢুকে গেল। সাগর টিপু তখন অনির্বাণের হাত ধরে টানছে। সাগর অনির্বাণকে বলল, এখন না পালালে আর ফিরতে পারবো না আমরা। চোখের সামনে রাজুর নিথর দেহ পড়ে আছে। তবু পিছনে ফিরতে পারল না ওরা। তারা শুনতে পেল মাটির নিচ থেকে শত শত কণ্ঠ ফিসফিস করছে, আয় ফিরে আয়, তোরা এখানে আয়। তারা যখন সেই সরু পথের গলি দিয়ে দৌড়াচ্ছিল তখন কুয়াশাটা যেন ঢেকে ফেলছিল। একটা ফোঁটা শব্দ নেই, শুধু তাদের পায়ের শব্দ আর হাসি কান্নার শব্দ। শুভ ফিরল না, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। শুভ, এই নামটা শুনে সাগরের ভিতরটা হিম হয়ে গেল। এই নামটা ছেলেকে আমি চিনি। 2 দশক আগে মেলার শেষ রাতে সে ছেলেটি হারিয়ে গিয়েছিল। ওর নাম শুভ ছিল। আমার দাদুর এক বন্ধু বাপ্পা জামাদার একবার বলেছিল, কাকুদের মুখে শোনা একটা হাত নাকি শুভকে চেপে ধরেছিল, আজ যেমন রাজুকে ধরেছিল। অনির্বাণ বলল, সেও কি ওই মেলারই অংশ ছিল? জানি না রে, দাদুর কাছে এটুকুই শুনেছিলাম। ওই যে দেখ, সামনে আলো দেখা যাচ্ছে। চল চল এবার পালাই। গ্রামের শেষ গলি,
যেখানে মাঝে পথটা নদীর ধারে গিয়ে শেষ হয়। তারা প্রাণপণে দৌড়াচ্ছিল। হঠাৎ টিপু থমকে গেল। পিছন ফিরে দেখে সে ঠায় দাঁড়িয়ে একটা ছায়ার দিকে তাকিয়ে। সাগর বলল, কিরে, তুই দাঁড়িয়ে গেলি কেন? ওই দেখ, ওখানে একটা ছায়া দাঁড়িয়ে। কার ছায়া? অন্ধকারের মধ্যে আচ্ছা মুখ দেখেও আমি চিনতে পারলাম ওর নাম শাওন। ও আমার মেজদা, 20 বছর আগে মেলায় এসেছিল, আর বাড়ি ফিরেনি। সাগর দেখল কুয়াশার ভিতর থেকে একটা ছেলে মানুষ এগিয়ে আসছে। সে শুধু একটাই কথা বলছে, তুই আমাকে ফেলে চলে যাবি? টিপু আর বেঁচে নেই। ওকে দেখে মায়া বারাসটা চল পালাই। না, পিছনে আয়, যাস নে, ফিরে আয়। কিন্তু সে আর ফিরে তাকালো না। অনির্বাণ সাগর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সাগর অনির্বাণের হাত ধরে টান মেরে বলল, তুই তুই চাইলে থাক, আমি থাকতে পারবো না, পালালাম। সাগর আর কিছু না ভেবে তারা দৌড়াতে লাগলো। মেলার আলো পিছনে পড়ে রইল, আর তারা ছুটে গেল সেই ফাটল ধরা পাথরের পথ ধরে। আর একটা কণ্ঠস্বর বলছে, হ্যাঁ, ফিরে আয়, এ মাটি তোদেরও। যারা মৃতদের দল, তারা এখনো চায় এ মেলার সবাই তাদের সঙ্গী হোক। তারা যখন পিছনের রাস্তা ছুঁয়ে গ্রামের আলোয় ফিরে এলো, তখন দেখে আকাশ ফিকে হয়ে গেছে। সেখানে গ্রামের চৌধুরী মশাই সাগর আর অনির্বাণকে দেখে বলে উঠলেন, তোমরা কি ভৈরব মেলাতে গিয়েছিলে? আর কেউ এলো না তোদের সঙ্গে? বাবলু, রাজু, টিপু তারা তো ফিরল না। ওদের আর ফেরার পথ নেই। ভৈরব মেলায় যারা একবার ঢুকে তারা আর ফিরে আসে না। চৌধুরী মশাইয়ের ছেলেও নাকি সেই মেলাতে হারিয়ে গেছে। এখনও তার অপেক্ষায় তারা রাত কাটায়। চৌধুরী মশাই বললেন, ওই পূর্ণিমার রাতে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ভৈরব মেলার শতাধিক মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল। তারা কেউ জানতে পারেনি কবে মেলা শেষ, কবে জীবন। সেই রাতেই এখন চিরস্থায়ী ওরা ফিরে আসে প্রতিবার মেলা বসাতে। চৌধুরী মশাইয়ের কথা শুনে তাদের শরীর কাঁপছিল। তোরা যারা ফিরেছিস, ভুলেও আর ওদিকে পা দিস না, ওরা কাউকে ছাড়ে না।